আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগের প্রথম সেশনে। পঞ্চম সেশনের আমরা যে কাজটা করব এটা শুরু করব হলো গিয়ে জোড়াই কাজ থেকে। জোড়াই কাজে কি ছিল? প্রথমে কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল। প্রশ্নটা কি আছে? কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য বলছে 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তাহলে আমাদের এখানে কি বলছে একটু খেয়াল করব। আমাদের এখানে হলো গিয়ে প্রশ্নটা বলছে মূল্য হ্রাসের কথা বলছে। তাহলে আমরা জানি দুইটা জিনিস আমরা এই অধ্যায়ে পেয়েছি, একটা হলো গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা, আর একটা হলো গিয়ে কি অবচয়। অবচয় হলো গিয়ে যেখানে মূল্য হ্রাস পায়, আর চক্রবৃদ্ধি মুনাফাটা হলো গিয়ে যেখানে বৃদ্ধি পায়, মূল্যটা বৃদ্ধি পায়। এখন তাহলে মূল্য হ্রাসের ক্ষেত্রে যদি আমরা অবচয় সূত্রটাকে আরেকবার একটু দেখে নিই যে অবচয় সূত্রটা আমাদের কি ছিল। অবচয় সূত্রটা হলো গিয়ে পিটি সমান সমান পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। তাহলে এখানে আমাদের পিটি কি ছিল? পিটিটা হলো গিয়ে আমাদের হ্রাস পাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে হ্রাস পাওয়ার পরে যে মূল্যটা থাকে সেই মূল্যটা হ্রাস পাওয়া, যে মূল্যটা থাকে সেই মূল্যটা হলো গিয়ে পি অফ টি। পি কি? পি হলো গিয়ে আমাদের প্রাথমিকভাবে যে কোনো একটা যন্ত্রপাতি হোক বা যে কোনো একটা পণ্য হোক, তার কি থাকে? প্রাথমিক একটা মূল্য থাকে। তার মানে এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক মূল্য। আর আরটা হলো গিয়ে হার, কি হারে এটার মূল্য হ্রাস পেয়েছে, যে মাসে কতটুকু কমেছে অথবা বছরে কতটুকু পরিমাণ কমেছে তার হারটা। আর টি যেটা রয়েছে, টি হলো গিয়ে কত সময় ধরে। যেমন আমাদের এখানে কি বলা আছে যে 5 বছরের কথা বলে দেওয়া আছে, আমাদের এখানে সময়ের কথা বলে দেওয়া আছে কি 5 বছর। তাহলে এটা সমাধানটা কি হবে? সমাধানটা দেখো, আমরা মনে করে নিই যন্ত্রপাতির প্রারম্ভিক কি কোনো মূল্য দেওয়া ছিল না। তাহলে আমরা মনে করে নিলাম যে যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য কত, ধরে নিলাম হলো গিয়ে পি। প্রারম্ভিক মূল্য যদি পি হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল করো 5 বছর পরে কারখানার যন্ত্রপাতির মূল্য কি বলেছিল যে অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক হয়ে যাওয়া মানে কত? প্রাথমিক মূল্যের অর্ধেক। অর্ধেক মানে কি করলাম আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা কি জানি? আমরা জানি পিটি সমান সমান অবচয় সূত্র থেকে কি জানি? পিটি সমান সমান কত? পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এটা আমরা জানি। তাহলে পিটি, পিটি মানে আমরা কত পেয়েছিলাম? পি বাই 2। তাহলে আমরা কি করলাম? এখানে মানটাকে বসিয়ে দিলাম এখানে পি। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানেও পি আছে, এখানেও কি আছে? পি আছে। তাহলে পি পি উভয় পক্ষ থেকে অপসারণ করতে পারি। এবং আমাদের সময়টা কত ছিল? সময়টা আমাদের প্রশ্নগুলো ছিল কত? 5 বছর। তাহলে সময়টা, তাই টির পরিবর্তে কি করলাম? আমরা সময়টাকে বসিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজনটা কি? এই যে অর্ধেক হলো কোন হারে, কতটুকু হারে 5 বছরে কমে যাওয়ার পরে তা অর্ধেক হয়েছিল। তাহলে আমাকে হারটাকে আগে বের করতে হবে। তাহলে হারটাকে যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি কাজ করতে হবে? এই 5টাকে সরাইতে হবে। তাহলে 5টা যদি আমরা সরাই তাহলে এই পাশে গেলে কি হয়ে যায়? রুট এর 5 হয়ে যায়। তাহলে থাকে কত? 1 মাইনাস আর রুট 5 এর কত? হাফ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে? আমাদের একটা মান পাওয়া যাবে। মান পাওয়া যায় কত? 0. এটা তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে কি পাওয়া যাবে? এই মানটা চলে আসবে 0.87055। এখন আমাদের কি দরকার? আমাদের মূলত দরকার আর কে। তাহলে আমরা কি কাজ করতে পারি? আর কে রেখে দিতে পারি, যে বা আমরা এটাকে যদি করি 1, এটা তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 0.87055 সমান সমান কত? সমান সমান 8। আমরা একবারেই কি করেছি? এই পাশটাকে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে আমরা 1 থেকে যদি এই মানটাকে বিয়োগ করি তাহলে মান পাওয়া যায় কত? 0.13। এটাকে আবার কত লেখা যায়? 13%। তার মানে 13% মানে এটা আবার করা যায়, এটা করলে 13 বাই হলো কত? 100। এটা করলে কত পাওয়া যায়? সেই 0.13। মানের কি হয় না কোনো পরিবর্তন। আমরা এই যে কাজটা করেছি এই কাজটা কি হয় না, কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা পার্সেন্ট আকারে পেয়ে গেলাম।
এবার আমাদের বলেছিল কত সময় যন্ত্রপাতির মূল্য কি পায়, 60% হ্রাস পায়। আমাদের প্রাথমিক যে অর্ধেক হয়েছিল কোন একটা হারে, সেই হারটা পেয়েছে। এখন আমাদের একটা সময় বের করতে বলছে, এটা হলো যে 60% হ্রাস পায় কত সময়ে। তাহলে আমাদের কি কি বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে আমাদের আসে ধরি টি সময় পর যন্ত্রপাতির মূল্য কত হ্রাস পাবে, 60% হ্রাস পায়। তাহলে হ্রাস যদি কত পায়, 60% পায়, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট থেকে যায়। তাহলে টি সময় পরে যন্ত্রপাতির মূল্য 60% যখন কমে গেছে, 60%, তাহলে আমাকে ছিল কত, টোটাল 100%। 100% থেকে আমাকে 60% যদি কমে যায়, তাহলে আমাদের কত থেকে যাবে, তাহলে আমাদের থাকবে 40% আমাদের কি থাকবে, মূল্য থাকবে। তাহলে টি সময় পরে যন্ত্রপাতির মূল্য কত হবে, পিটি সমান সমান পি ইন্টু কত, 100 মাইনাস কত, 60, তার মানে কত, 40%। 40% মানে কত, 40 ডিভাইডেড বাই কত, 100। তাহলে কত পাওয়া যাবে, এটাকে ভাগ করলে 0.4 ইন্টু। এখন আমরা কি জানি, আমরা জানি পিটি সমান সমান অবচয় সূত্র থেকে পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। পিটির পরিবর্তে আমরা একটা মান পেয়েছি, মানটাকে বসিয়ে দিলাম, পি যা আছে বসে গেছে। এবং আমরা দেখো একটু আগে একটা হার পেয়ে আসছিলাম, এখানে আমরা হার পেয়েছি, সেই হারের মানটাকে আমরা কি করলাম, এখানে বসিয়ে দিলাম। আর এর মান কত, টি। এই টিটাকে আমাকে কি করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে দেখো, এ পাশেও পি আছে, এ পাশেও কি আছে, পি আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, পি কে অপসারণ করতে পারি। অবশিষ্ট কত থাকে, 0.4 সমান সমান কত, 1 থেকে যদি 0.13 চলে যায়, থাকে কত, 0.87 হোল টু দি পাওয়ার কত, টি। এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের তো টি কে দরকার। টিটা রয়েছে কোথায়, সূচকে, মানে কত, পাওয়ারে। তাহলে আমরা প্রথম সেশনে, দ্বিতীয় সেশনগুলোতে আমরা করেছিলাম যে কিভাবে সূচক থেকে লগারিদম, লগারিদম থেকে আবার কি সূচকে প্রকাশ করা যায়। তাহলে সেই সূত্র মতে আমরা কি করব, এটাকে লগারিদম, সূচকের ফাংশন থেকে লগারিদমের ফাংশনে নিয়ে চলে গেছি। তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই পিছনের ভিডিওগুলোকে কি করবে, একটু দেখে নিবে। তাহলে তোমাদের এই কিভাবে সূচক থেকে লগারিদম এবং লগারিদম থেকে সূচকে যেতে হয়, এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টি সমান সমান লগ কত, 0.87 কত অফ কত, 0.4। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের একটা মান পাওয়া যাবে 6.58 বছর। তার মানে আমাদের 60% যে যন্ত্রপাতি মূল্য হ্রাস পায়, এটা ছিল কত বছরে, 6.58 বছরে কারখানার যন্ত্রপাতির মূল্য কত হবে, 60% হ্রাস পাবে। এরপরে আসি জমির উর্বরতা পরিমাপ। তাহলে জমির উর্বরতা পরিমাপের ক্ষেত্রে আমাদের কি আছে, লগারিদমের ব্যবহার। তাহলে জমির উর্বরতা দেখো, আমরা জমিতে যে কোনো চাষাবাদের ক্ষেত্রে আমরা কি কাজ করি, আমরা বিভিন্ন সার প্রয়োগ করি, ইউরিয়া সার বা যে কোনো আমাদের জৈব সার হতে পারে, বিভিন্ন প্রকার আমরা সার ব্যবহার করি, যাতে আমাদের জমির কি হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং তার ফলনটাও যাতে খুব ভালো পাই, তার কারণে আমরা কি করি, সারকে ব্যবহার করে থাকি। প্রথমে উদাহরণ যেটা রয়েছে আমাদের এখানে, এরপরে দেখি জমির উর্বরতা বছরে কি হয়, 2% হারে কমতে থাকলে, তাহলে 2% হারে কি হয়, জমির উর্বরতা কমে যায়। থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। তাহলে আমাদের বছরে কত পার্সেন্ট হয়, বছরে হয় 2% কমে যায়। তাহলে 30% কমতে আমাদের কতটুকু সময় লাগবে জমির উর্বরতা। এবার আসো, প্রতি কেজি সারে যদি 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে, যদি জমির উর্বরতা কি হয়, আমরা যখন জমির উর্বরতা কমে যায় তখন কি কাজ করি, তখন সার প্রদান করি। তাহলে সার প্রদান করা যখন হয়, তখন আমাদের কি করা হয়, সারে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ধরো এখানে বলে দেওয়া হয়েছে যে 1 কাঠা জমিতে আমাদের 1 কেজি পরিমাণে জমির উর্বরতা বৃদ্ধি পায় হলো 5%, বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। আমাদের 1 কাঠা জমিতে 1 কেজি কি করে, 1 কেজি পরিমাণ সার জমির উর্বরতা বৃদ্ধি করে হলো কত পার্সেন্ট, 5%।
তাহলে 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে, তাহলে আমাকে সারের পরিমাণটাকে বের করতে হবে। তাহলে অবচয় সূত্র থেকে সর্বপ্রথমে আমাদের যেহেতু হ্রাস পাচ্ছে, যে কতটুকু হ্রাস পাবে, এই যে আমাদের এখানে বলেছিল যে কত বছরের জমির উর্বরতা কি পাবে, 30% হ্রাস পাবে। তাহলে হ্রাস মানে কত, অবচয়ের সূত্র। তাহলে অবচয়ের সূত্র থেকে আমরা কি জানি, পিটি অফ কত, পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার কত, টি। এখানে আমাদের কি কি জানি, জমির প্রাথমিক উর্বরতা কত ছিল, আমরা তো জানি না কতটুকু দেওয়া ছিল, তাহলে ধরে নিলাম সেটা কত, পি হলো কি জমির উর্বরতা, পিকে ধরে নিলাম। এরপরে উর্বরতার হ্রাসের হার, তাহলে হ্রাসের হারটা কত ছিল আমাদের এখানে, হ্রাসের হারটা ছিল কত, 2%। তাহলে 2% মানে কত আমরা বলতে পারি 0.02। টি সময় পরে জমির উর্বরতা, তাহলে টি সময় পরে জমির উর্বরতা কতটুকু অবশিষ্ট ছিল, অবশিষ্ট আমাদের কমেছে কতটুকু, কমেছে 30% কমে গেছে। তাহলে আমাদের প্রাথমিকভাবে কত ছিল, প্রাথমিক ছিল কত, 100%। তাহলে 100 থেকে যখন আমাকে 30% কমে যায়, তখন আমাদের থাকে অবশ্যই কত থাকে, 70% থাকে। তাহলে কত, জমির উর্বরতা পিটি সমান পি ইন্টু কত, 100 মাইনাস কত 30, ওই যে যেটাকে কমে গেছে এটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে কত, পি ইন্টু কত 70% সমান সমান 0.70 অফ পি, 70 অফ পি। তাহলে এখন আমরা কি কাজ করি, আমরা যে এই যে অবচয় সূত্র পেয়েছিলাম, তাহলে সেখানে কত, পি অফ টি যে মানটা পেয়েছি এই মানটাকে বসিয়ে দিলাম, ইন্টু সমান সমান কত, পি ইন্টু 1 মাইনাস আর এর যে মানটা পেয়েছি সেই আর এর মানটাকে বসিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার কত, টি। একই রকম ভাবে আমরা এখানেও পি আছে এখানেও পি আছে, তাহলে পি পি কি ক্রস করতে পারি, অপসারণ করতে পারি। অবশিষ্ট কত থাকবে, 0.70 সমান সমান আমরা যদি এখানে 1 থেকে কত 0.02 বাদ দিয়ে থাকে কত, 0.98 হোল টু দি পাওয়ার কত, টি। তাহলে একই রকম ভাবে আমাদের কি কাজ করতে হবে, সূচকীয় ফাংশনে রয়েছে এটাকে আমাকে লগারিদমীয় ফাংশনে প্রকাশ করতে হবে। তাহলে লগারিদমীয় ফাংশনে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা সেখানে কি পাবো, আমরা এখানে পাই টি সমান সমান লগ 0.98 কত, 0.7। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি পাওয়া যাবে কত, 17.6। মানে এটা কত, এটার খুব কাছাকাছি একটা মান। তাহলে এইটা আমাদের লেগেছিল। তাহলে সুতরাং কত, এত বছরে মানে 17.6 বছর পরে জমির উর্বরতা কতটুকু কমে গেছে, 30% কমেছে বা কমে যায়। তাহলে এবার আসি, এটা কমেছে, প্রথম অ্যান্সারটা আমরা পেলাম। দ্বিতীয়ত কোশ্চেন আমাদের বলেছিল 1 বিঘা জমির উর্বরতা বৃদ্ধি করতে বলেছিল। তাহলে আমাদের কি দেওয়া ছিল, 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে কতটুকু লেগেছিল, 1 কেজি। তাহলে 1 কাঠা জমির উর্বরতা যদি আমাদের কি কাজ করতে হয়, 2% বাড়াতে হলে সার লাগবে কত, 2 বাই কত, 5 কেজি। একই রকম ভাবে তাহলে 1 বিঘা সমান সমান কত কাঠা, আমাদের এটা একটু মুখস্থ রাখতে হবে। 1 বিঘা সমান সমান হলো কত, 20 কাঠা। তাহলে 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে হলে তখন কি কাজ করতে হবে, ওই যে 1 বিঘা মানে কত 20, যখন বেশি হয় তখন আমরা কি করি, গুণ করে দিই। তার মানে কত, 2/5 ইন্টু কত 20। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় 4 × 5 = 20 আর 4 দুগুণে কত, 8 কেজি। তার মানে আমাদের 1 বিঘা জমির উর্বরতা বৃদ্ধি করতে সারের প্রয়োজন পড়ে কতটুকু, 8 কেজি। এরপরে আসি ভূমিকম্পের লগারিদম। তাহলে এবার আমাদের আবার নতুন টপিকস, এটা হলো ভূমিকম্পে। আমাদের জানে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, বাংলাদেশের যে প্লেটটা রয়েছে এইটা খুবই আমরা বিপদ সীমায় বলতে গেলে চলে। যে কোনো সময় যে কোনো ভূমিকম্পের সৃষ্টি হলে খুবই একটা দুর্যোগের ভিতর পড়ে যেতে পারে বাংলাদেশ, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এর আগে যদি আমরা তুরস্কের কথা চিন্তা করি, কিছু আগের কথা, যে এখানে আমাদের একটা উদাহরণ রয়েছে যে তুরস্কের ক্ষেত্রে কত সালে ছিল এটা, 2023 সালের 9 ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ যে ভূমিকম্প সংঘটিত হয়, আমরা জানি মারাত্মকভাবে একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ধ্বংসযজ্ঞ হয় সেখানে। তো এই ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য কি আছে, লগারিদমের ব্যবহার করা যায়, যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা যায়। এখন ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য আমাদের কি আছে, একটা সূত্র রয়েছে। সূত্র কত, আর সমান সমান লগ আই বাই কত, আই বাই এস। তাহলে ভূমিকম্পের মাত্রা আর দ্বারা প্রকাশ করতেছে লগ কত, আই বাই এস। আই হলো ভূমিকম্প যেখানে উৎপত্তি হয়, ধরো আমাদের এখানে ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে, এখন এই মাত্রা আইটা হলো তার চারিদিকে
চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্ব জুড়ে সর্বোচ্চ তীব্রতাটাই হলো গে আই। এবং এস এস হলো আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আদর্শ আদর্শ তীব্রতার একটা মান রয়েছে, যার মান হলো কত 1 মাইক্রন, যেটাকে আমরা বলতে পারি কত 1 মাইক্রন সমান সমান কত 1/10,000 সেন্টিমিটার। এই মানটা আমাদের কত ফিক্সড, এটা রয়েছে আদর্শ তীব্রতার মান। এই মানটাকে আমরা কি মুখস্থ রাখবো, আদর্শ তীব্রতার মান। এখন আসি আমাদের পর্যবেক্ষণ। একটি পর্যবেক্ষণে যদি আমরা চলে যাই, এখন আমাদের বলছে চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী? বিষয়টি বোঝার জন্য ধরি 5 মাত্রা। তাহলে দেখো আমাদের বলছে যে রিক্টার স্কেলে যে পরিমাপক স্কেল যেটা রয়েছে ভূমিকম্প, সেখানে 5 মাত্রার যে ভূমিকম্পটার যে মাত্রাটা রয়েছে 6 মানে 6 মাত্রা। দেখো মাত্র 1 মাত্রার ভূমিকম্পের মাত্রা যখন বেশি হচ্ছে, তখন ভূমিকম্পের যে তীব্রতাটা রয়েছে এইটা তার থেকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে এক স্কেলে কতটা ডিফারেন্স আমাদের ক্ষেত্রে। এখন বিষয়টি বোঝার জন্য আমরা ধরি 5 মাত্রার ভূমিকম্পের যে তীব্রতা রয়েছে এটাকে ধরে নিলাম কত I5, এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা কত ধরবো I6 ধরে নিলাম। তাহলে আমরা শর্ত মতে আমরা লগারিদমের সূত্র মতে কি বলতে পারি, আমাদের মাত্রা এখানে আরটা কি ছিল, দেখো সূত্র মতে আমাদের এখানে আর ছিল হলো কি ভূমিকম্পের তীব্রতা। তাহলে সেই সূত্র মতে আমরা এখানে 5 হলো কি ভূমিকম্পের তীব্রতা, তাহলে আর এর পরিবর্তে কত 5 log 10 অফ কত I5 বাই কত S, I5 বাই কি S। S সকল জায়গায় সমান, সেটা হলো আদর্শ তীব্রতা। তো আদর্শ ভূমিকম্পের যে তীব্রতাটার মান রয়েছে এটা সকল জায়গায় সমান হবে। এবং অপর আরেকটা ক্ষেত্রে কত ছিল 6 মাত্রার যে ভূমিকম্প ছিল log 10 অফ কত I6 বাই কত S। তাহলে অতএব আমরা এটাকে কি লিখতে পারি, এটা একটা লগারিদমীয় ফাংশন। তাহলে লগারিদমের ফাংশনটাকে যদি আমরা কি কাজ করি, সূচকীয় ফাংশনে প্রকাশ করি। সূচকীয় ফাংশনে প্রকাশ, সূচকীয় ফাংশনে প্রকাশ করলে কি হয়, এই যে log 10টা আছে ভিত্তি, এই ভিত্তিটা কি হবে log 10, এই পাশে মানটা কি হয় তার পাওয়ারে চলে যায়, পাওয়ারে চলে যায়, সমান সমান বাকিটা কি থাকে এটা আমাদের সমান সমানে চলে আসে। তার মানে I5 বাই কত I5 বাই S। তাহলে এটা আমরা লগারিদম থেকে সূচকের নিয়মে আমরা করতে পারি। একই রকম ভাবে এটাকেও আমরা কি কাজ করতে পারি, লগারিদমের নিয়ম থেকে আমরা সূচকের নিয়মে প্রকাশ করলাম। এখন এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরলাম, এটা হলো কি 1 নং সমীকরণ, আর এটা হলো কি কত 2 নং সমীকরণ আমরা যদি ধরি। এখন এই 2 নংকে যদি আমরা কত 2 নং যদি আমরা ভাগ করি একজন আরেকজনকে, 2 নংকে যদি আমরা কি দ্বারা 1 নং দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে আমরা কি পাওয়া যাবে যে I6 বাই কত 7 ডিভাইডেড বাই কত 1 নং সমীকরণের এটা I5 বাই কত S সমান সমান কত 10 টু দি পাওয়ার 6 বাই কত 10 টু দি পাওয়ার 5 মান দ্বারা ভাগ করলাম। এখন এইটাকে যদি আমরা একটু উল্টায় দিই, দেখো তাহলে বা এখানে আমরা পেয়েছি কত I6 পাই হলো কত S গুণ হলো কত, এটা যখন একাধিক ভগ্নাংশ থাকে সেখান থেকে আমরা কি গুণ সম্পর্কে নিয়ে যাই এবং ভগ্নাংশটা নিচেটা উল্টে যায়, উপরেরটা নিচে এবং নিচেরটা কোথায় উপরে চলে আসে, তখন এটা কত I5। তাহলে এই S চলে যায়, থাকে কত I6 বাই কত I5 বাই কত I6 বাই কত I5 সমান সমান কত 10। এখন আমাদের বলছিল I6 এর মাত্রা বের করতে, যে 10 গুণ বেশি শক্তিশালী, তাহলে আমরা I5 কা ভাগ আছে এই পেছনে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি I6 সমান সমান কত 10 ইনটু I5। তাহলে আমরা বলতে পারতেছি কত I6 সমান সমান I5 এর করতে হলে তার সাথে কত আমরা 10 গুণ করতে হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প কত 10 গুণ বেশি শক্তিশালী। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।